হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের এই কবিতা থেকে যে হাতে কলমে অনুশীলনীগুলো দেয়া আছে সেগুলো সম্পূর্ণ আলোচনা করব। প্রথমেই দেখো, একের দাগে আছে নিচের শব্দগুলির অন্তত দুটি অর্থ লেখো এবং দুটি পার্থক্য বাক্যে প্রয়োগ করো। শব্দগুলো কি না? কাঁটা, তাল, জোড়া, সারি, মজা আর পাশ। তো প্রথম যে শব্দটা আছে কাঁটা, তার দুটো অর্থ হচ্ছে কণ্টক আর রোমাঞ্চ। কণ্টক দিয়ে আমরা বাক্য রচনা করব রামের হাতে মাছের কাঁটা ফুটে গেল। আর রোমাঞ্চ দিয়ে করব চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখে রমার গায়ে কাঁটা ফুটে উঠল। নেক্সট শব্দ হচ্ছে তাল। তালের একটা অর্থ হচ্ছে দলা আর একটা অর্থ হচ্ছে গাছ বিশেষ। তো দলা দিয়ে আমরা লিখব একতাল মাটি দিয়ে সে বাটি তৈরি করছে। আর গাছ বিশেষ দিয়ে আমরা লিখতে পারি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপরে আছে দেখো জোড়া। জোড়ার দুটো অর্থ হচ্ছে যুক্ত আর দুটি। যুক্ত দিয়ে আমরা বাক্য রচনা করব আঠা দিয়ে ছেঁড়া বইটি জোড়া হলো। আর দুটি দিয়ে আমরা বাক্য রচনা করব কৃষ্ণবাবু এক জোড়া চটি কিনেছেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো শাড়ি। তো শাড়ির একটা অর্থ হচ্ছে শ্রেণী আর একটা অর্থ হচ্ছে মাঝি মোল্লাদের গান বিশেষ। তো শ্রেণী দিয়ে আমরা বাক্য রচনা করব রবির বাগানে সারি সারি ফুল গাছ। আর মাঝি মোল্লাদের গান বিশেষ হিসেবে আমরা বাক্য রচনা করব সারি গানের সুরে নদীতে সন্ধ্যা নামে। নেক্সট হচ্ছে মজা। মজার একটা অর্থ হচ্ছে আনন্দ আর একটা অর্থ হচ্ছে বুঝে যাওয়া। আনন্দ দিয়ে আমরা বাক্য রচনা করব সুবীরের নতুন ক্রিকেট ব্যাট দেখে খুব মজা হচ্ছে। বুঝে যাওয়া দিয়ে আমরা বাক্য রচনা করব মজা নদীতে নৌকা চলে না। লাস্ট হচ্ছে পাশ। পাশের একটা অর্থ হচ্ছে উত্তীর্ণ আর একটা অর্থ হচ্ছে নৈকট্য। উত্তীর্ণ দিয়ে আমরা লিখব বিনা মাধ্যমিক পাশ করতে পারলো না। আর নৈকট্য দিয়ে আমরা লিখব বাবা মা পাশে থাকলে কোনো ভয় নেই। এইবারে দুয়ের দাগে আছে নিচের শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো। কাঁটা আর কাটা, পার আর পার, জড়ো আর জড়ো, সব আর সব, দ্বীপ আর দ্বীপ। ঠিক আছে। এই যে 10টা শব্দ আছে এগুলোর অর্থ লিখে তারপর আমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো প্রথমেই আমরা কাঁটার একটা অর্থ দেখেছি কণ্টক। খালি পায়ে হাঁটলে পায়ে কাঁটা ফুটতে পারে। আর আরেকটা কাঁটা হচ্ছে ছেদন করা, আমাদের গাছ কাটা উচিত নয়। নেক্সট হচ্ছে দেখো পার। একটা পার হচ্ছে কিনারা, নদীর পাড়ে কুমির শুয়ে আছে। রবীন্দ্র জয়ন্তীতে টিনা লাল পাড় সাদা শাড়ি পরেছে। নেক্সট হচ্ছে জড়ো। একটা জড়োর অর্থ একত্র, মিছিলে অনেক লোক জড়ো হয়েছে। আর একটা জড়ো হচ্ছে প্রাণহীন পদার্থ, কাঠ একটি জড়ো পদার্থ। তারপর হচ্ছে সব। একটা সব হচ্ছে সমস্ত, সব কাজ আজকের মধ্যে শেষ করতে হবে। আর আরেকটা সব হচ্ছে মৃতদেহ। মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় যিনি আধুনিক পদ্ধতিতে সব ব্যবচ্ছেদ করেছেন। লাস্টটা হচ্ছে দ্বীপ আর দ্বীপ। একটা দ্বীপ হচ্ছে দেখো দীপাবলিতে ঘরে ঘরে দ্বীপ জ্বলে, মানে প্রদীপ অর্থে এটা ব্যবহৃত করা হয়। আর আরেকটা দ্বীপ হচ্ছে জলবেষ্টিত স্থলভাগ, আন্দামান দ্বীপপুঞ্জে পুজোর ছুটিতে ঘুরতে যাব। 3এর দাগে আছে ঠিক বানানটি বেছে নাও। তো দেখো স্টুডেন্টস, এটা আমি খাতায় করেছি। ব্যস্ত আর ব্যস্তর মধ্যে এই বানানটা ঠিক হবে, সান্ধ্য আর সান্ধ্যর মধ্যে এটা ঠিক, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষর মধ্যে যেখানে হর্ষকার আছে সেইটা ঠিক হবে, বধূ আর বধূর মধ্যে বধ হয় দীর্ঘটা ঠিক, ধনী আর ধনির মধ্যে ধয় বয় দন্তের নয়সীটা ঠিক, সুবর্ণ আর সুবর্ণর মধ্যে মধ্যাহ্নয় রেফ যেখানে আছে সেটা হচ্ছে ঠিক বানান। ঠিক আছে। 4এর দাগে আছে নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ বাছাই করে আলাদা দুটি স্তম্ভে সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। শব্দগুলো কি? লাজুক, ব্যস্ত, মাঠ, সন্ধ্যা, গ্রাম, ঘর, খসিত, চাষি, জল আর ফসল। তো স্টুডেন্টস, এখানে আমি দুটো স্তম্ভ করে নিয়েছি। প্রথমে যেগুলো বিশেষ্য সেগুলো লিখে তার বিশেষণ লিখেছি, তারপরে যেগুলো বিশেষণ সেগুলো লিখে তার বিশেষ্য লিখেছি। মাঠ মেঠো,
সন্ধ্যা সান্ধ্য, গ্রাম গ্রাম, ঘর ঘরোয়া, চাষি চাষারে, জল জলীয়, লাজুক লাজ, ব্যস্ত ব্যস্ততা, ঘোষিত ঘোষণা, ফসল আর ফসলি। 5 দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখো। তো দেখো এখানে স্টুডেন্টস মুখরের বিপরীত শব্দ হচ্ছে মৌন, অহংকারীর নিরহংকারী, অন্ধকারের আলো, একটানা হচ্ছে বিরামযুক্ত, বিচিত্রটা হচ্ছে সরল। 6 দাগে আছে ঘড়ির কাঁটা। এখানে ঘড়ি আর কাঁটা এই দুটি শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে র বিভক্তিটি। ঘড়ির কাঁটাকে আমরা তাই বলবো সম্বন্ধ পদ। এই কবিতায় এই রকম আরো কটি উদাহরণ খুঁজে পাচ্ছ, লেখো। এটি করে দেয়া হলো তালের শাড়ি। আরো আছে দেখো উদাহরণ, পাখির গান, গ্রামের লোক, ঘড়ির কাঁটা, ক্ষেতের চাষি, দুর্ভিক্ষের আঁচল প্রভৃতি। ঠিক আছে। 7 দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো। বৃষ্টি, অহংকার, স্বাগত, পরস্পর আর দুর্ভিক্ষ এই শব্দগুলি সন্ধি বিচ্ছেদ আমাদেরকে করতে হবে। বৃষ্টিটা হচ্ছে বৃষ যুক্ত তি, অহংকারটা হচ্ছে অহম যুক্ত কার, স্বাগতটা হচ্ছে সু যুক্ত আগত, পরস্পর হচ্ছে পর যুক্ত পর, দুর্ভিক্ষ হচ্ছে দুঃ যুক্ত ভিক্ষ। ঠিক আছে। 8 দাগে আছে বাক্য বাড়াও। 8 1 চলে গেল লোক, কখন, কেন, কোথায়। এখানে আমরা লিখব গত বছর দুর্ভিক্ষের জন্য লোক গ্রাম ছেড়ে শহরে চলে গেল। 8 2 আজ বিদ্রোহ বুঝি করে, কে, কখন। এখানে আমরা লিখব মজা নদী বর্ষায় আজ বুঝি বিদ্রোহ করে। 8 3 ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে, কে, কি, কোথায়। তো এখানে আমরা লিখব কৃষক বধূ জল আনবার পথে ঘোমটা তুলে কোনো মতে দেখে নেয় সবুজ ক্ষেত। ঠিক আছে। 8 4 দেখো এই গ্রাম সবুজ ঘাগড়া পরে, কেমন আর কিসের। এখানে আমরা উত্তরটা লিখব এই গ্রাম ঘাসের নতুন সবুজ ঘাগড়া পরে। 8 5 দ্বীপ জলে, কোথায়, কখন। তো এখানে আমরা লিখব প্রতি সন্ধ্যায় এই গ্রামে দ্বীপ জ্বলে। এবারে দেখো স্টুডেন্টস 9 দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। 9 1 ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। উত্তরটা লিখব আমরা ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। নেক্সট কোয়েশ্চেন, তারের শাড়ি কোথায় রয়েছে। উত্তরটা লিখব জোড়া দিঘির পাড়ে তালের শাড়ি রয়েছে। 9 3 কিষান পাড়া নীরব কেন। উত্তরটা লিখব দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ প্রাণ বাঁচাতে শহরে চলে যাওয়ায় কিষান পাড়া নীরব। 9 4 দেখো বর্ষায় কে বিদ্রোহ করে। উত্তরটা লিখব বর্ষায় জল পরিপুষ্ট হয়ে গ্রামের পাশের নদী বিদ্রোহ করে। 9 দাগের 5 প্রশ্ন, কে গোয়ালে ইশারা পাঠায়। উত্তরটা লিখব নতুন সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। 9 6 রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়। উত্তরটা এখানে আমরা লিখব সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। 9 7 কোথায় জনমত গড়ে ওঠে। উত্তরটা লিখব গ্রামের বুড়ো বটতলায় সন্ধ্যের সময় কৃষকদের জনমত গড়ে ওঠে। 9.8 ঠাকুমা কাকে কখন গল্প শোনান। উত্তরটা লিখব ঠাকুমা তার নাতনিকে রাত্রিবেলায় দাওয়ায় বসে গল্প শোনান। 9 9 কোন গল্প তিনি বলেন। উত্তরটা আমরা লিখব ঠাকুমা নাতনিকে দুর্ভিক্ষের ভয়াবহ দিনগুলোর গল্প শোনান। 9 10 সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। উত্তরটা লিখব আমরা দেখো স্টুডেন্টস সকালের আগমন পাখির গানের মধ্যে দিয়ে ঘোষিত হয়। 9.11 কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। উত্তরটা লিখব কবিতায় কৃষক, কামার, কুমোর আর তাঁতির কথা আছে। সো স্টুডেন্টস 10 দাগে আছে 8-10টি বাক্যে উত্তর দাও। 10 1 এই কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তরটা লিখবে চিরদিনের কবিতায় কবি একটি গ্রামের বর্ষা ভেজা দিনের ছবি তুলে ধরেছেন। সবুজ মাঠে ঘেরা গ্রামটি চলার পথ বলতে কেবল মাঠের মাঝখানের আল পথটুকুই রয়েছে। কাছেই জোড়া দিঘির পাড়ে রয়েছে তাল গাছের সারি।
বর্ষাকালে গোটা গ্রাম যেন সবুজ ঘাগড়া পরে অতিথিকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। নদীটিতে অন্য সময় জল না থাকলেও এখন বর্ষার জলে ভরে উঠেছে। শাঁখের আওয়াজে এখানে সন্ধ্যা নামে আর সকাল শুরু হয় পাখিদের গানে। বর্ষার প্রকৃতিকে স্বাগত জানিয়ে গ্রামের মাঠে সবুজ ফসল ফলতে শুরু করেছে। এই ফসলের মধ্যে দিয়েই দুর্ভিক্ষ কবলিত গ্রামের নতুন প্রাণের ছোঁয়া লাগে। 10-2 কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তরটা লিখবে, চিরদিনের কবিতায় যে শান্ত লাজুক গ্রামটির কথা কবি বলেছেন সেখানে কৃষক পরিবারের সংখ্যা বেশি হলেও তাঁতি, কুমোর, কামার প্রভৃতি পেশার মানুষেরাও বাস করেন। দুর্ভিক্ষ এই গ্রামে খারাপ সময় নিয়ে আসে। সন্ধেবেলায় নাতনিকে বলা ঠাকুমার গল্পে সেই অকাল বা খারাপ সময়ের কথাই প্রকাশ পায়। অনেক মানুষ দুর্ভিক্ষের সময় অভাবের কারণে গ্রাম ছেড়ে চলে গেছে অন্য কোথাও। কাছের মানুষদের হারানোর দুঃখ এবং দুর্ভিক্ষের যন্ত্রণাকে বুকে চেপে রেখে গ্রামের কিষান পাড়ার মানুষজন আজও নতুন করে বেঁচে থাকার চেষ্টা করছে। কৃষক বউরা ঢেকিতে ধান বানে, নদীতে জল আনতে যায়। সেই গ্রামের সন্ধ্যায় প্রতিটি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে। শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে সেখানে রাত্রিকে স্বাগত জানানো হয়। সকাল থেকেই তাঁতি, কামার, কুমোরেরা নিজেদের কাজে লেগে পড়ে। সবুজ মাঠের আলপথ ধরেই তারা বাড়ি ফিরে আসে। বুড়ো বটতলায় সমবেত হয়ে গল্প জুড়ে দেয় গ্রামবাসীরা। এরই মাঝে জল আনতে যাওয়ার পথে কৃষক বউ ঘোমটা সরিয়ে অবাক চোখে দেখে যে জমিতে সবুজ শস্য ফলতে শুরু করেছে। কবির ধারণা ওই সবুজ ফসলের মধ্যেই রয়েছে সুবর্ণ যুগ। 10-3 প্রশ্ন, অকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও। উত্তরটা লিখবে, চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা বাংলার একটি শান্ত গ্রামের বর্ণনা দিয়েছেন কবি। এই দুর্ভিক্ষের দিনগুলিতে প্রাণ বাঁচাতে বহু মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। তাদের চলে যাওয়ার কারণে গ্রামটি বর্তমানে অনেকখানি স্বপ্নহারা হয়ে গেছে। তাই মনে হচ্ছে ব্যস্ত ঘড়ির কাঁটা বুঝিয়ে গ্রামে এসে থেমে গেছে। দুর্ভিক্ষের যন্ত্রণা সহ্য করে আজও টিকে আছে কৃষক, কামার, কুমোর ও তাঁতি পরিবারগুলি। সকালবেলা এদের ঘুম ভাঙে পাখির গানে এবং তারপর এরা যে যার নিজেদের কাজে লেগে পড়ে। কৃষক বউরা ঢেকিতে ধান ভানে, পুকুরে জল আনতে যায়। আলপথ দিয়ে কৃষকরা নিজেদের ঘরে ফিরে আসে। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ। শাঁখের আওয়াজে রাত্রিকে স্বাগত জানায় গ্রামের বউরা। গ্রামবাসীরা বুড়ো বটতলায় জড়ো হয়ে গল্পগুজব করে। এরই মাঝে একদিন জল আনতে গিয়ে এক কৃষক বউরা তার ঘোমটা সরিয়ে হঠাৎ দেখে ক্ষেতে সবুজ ফসল ধরেছে। তার মন আনন্দে ভরে যায়। সেভাবে গ্রামের মানুষের আর খাবারের অভাব হবে না। ক্ষেত ভরা সবুজ ফসলের এই দৃশ্য সুসময় আসার খবর বয়ে আনে কবির কাছে। 10-4 প্রশ্ন, কোনো বিশেষ সময়ের নয় বরং আবহমানকালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে এই কবিতার তারই প্রকাশ দেখতে পাই। উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। উত্তরটা লিখবে, চিরদিনের কবিতাটিতে কবি সুকান্ত একটি বৃষ্টি ভেজা শান্ত গ্রামের ছবি এঁকেছেন। সেই গ্রামটি পাখির গানের মধ্যে দিয়ে সকাল হয়। কামার, কুমোর, তাঁতি, কৃষক তাদের নিজেদের কাজে লেগে পড়ে। বৃষ্টিতে ভেজা গ্রামটি যেন সবুজ ঘাগড়া পরে অতিথিদের স্বাগত জানায়। বিভিন্ন পেশার মানুষের কাজের ফলে তার প্রভাব দেখা যায় সবুজ মাঠের মধ্যে। কৃষক বউরা ঢেকিতে ধান ভানে, ঘরে জল আনে। সন্ধ্যাবেলায় ঘরে প্রদীপ জ্বালে। শাঁখের আওয়াজে রাত্রি নেমে আসে। সন্ধ্যাবেলায় আলপথ ধরে কৃষকরা ঘরে ফিরে আসে। গ্রামবাসীরা বুড়ো বটতলায় জড়ো হয়ে গল্পগুজব করে। রাতের অন্ধকারে দাওয়ায় বসে ঠাকুমা তার নাতনিকে দুর্ভিক্ষের দিনগুলির গল্প শোনান। এর মধ্যেই একদিন কৃষক বউ জল আনবার পথে থমকে দাঁড়িয়ে ঘোমটা সরিয়ে দেখে ক্ষেত ভরা সবুজ ফসল। কবির বিশ্বাস ওই সবুজ ফসলের হাত ধরেই গ্রামে ভালো সময় আসছে। পল্লী বাংলার এই ছবি চিরন্তন, তাই কবিতায় চিরদিনের নামকরণটি সার্থক হয়েছে। 11 দাগে আছে ব্যাখ্যা করো। 11-1 এখানে বৃষ্টি মুখর ঘড়ির কাঁটা। উত্তরটা এভাবে লিখব, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।
বৃষ্টিমুখর লাজুক গ্রামে শহরের ব্যস্ততা নেই। ঘড়ির কাঁটায় নজর রেখে গ্রামের মানুষকে যন্ত্রের মতো ছুটতে হয় না। বর্ষায় পল্লী প্রকৃতির এই স্নিগ্ধ লাজুক রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন। তাই তো কবির মনে হয়েছে সমস্ত ব্যস্ততা যেন এই শান্ত নিবিড় পল্লী বাংলায় এসে থমকে গেছে। 11-2 এই গ্রামের পাশে বিদ্রোহ বুঝি করে। এভাবে লিখব, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। গ্রামের পাশে ছোট্ট নদী, সারা বছর জলের অভাবে এই নদী মজে থাকে, কিন্তু বর্ষাকালে সেই নদী ফুলে ফেঁপে ওঠে। বর্ষার জলে পুষ্ট এই নদী যেন প্রবল আকার ধারণ করে বিদ্রোহ করতে চায়। 11-3 দুর্ভিক্ষের আঁচল কাজ করে। উত্তরটা লিখব, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। 50-এর মনন্তরের ভয়াবহ দুর্ভিক্ষ গ্রাস করেছিল আলোচ্য কবিতার গ্রামটিকে। এছাড়াও এখানে খরা, বন্যা, মহামারী লেগেই থাকে। তবুও এই গ্রামের খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ মন দিয়ে নিজেদের কাজ করে। তারা জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। 11-4 সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে। উত্তরটা লিখব, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। পাখির গানে সকাল ঘোষিত হলে কৃষক, কামার, কুমোর, তাঁতি সকলে নিজেদের কাজ আরম্ভ করে। সারা দুপুর ধরে মাঠে কর্মরত চাষির কানে কাজের ফলে সৃষ্ট একটানা নানা বিচিত্র শব্দ বাজতে থাকে। 11-5 সবুজ ফসলে সুবর্ণযুগ আসে। উত্তরটা লিখব, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি আলোচ্য কবিতায় দুর্ভিক্ষের আঁচল জড়ানো শান্ত নীরব গ্রামের ছবি ফুটিয়ে তুললেও হতাশা দিয়ে কবিতার শেষ করেননি। তাই তো গ্রামের বধূ যখন ঘোমটার ফাঁক দিয়ে সবুজ ফসল দেখে, সেই দৃশ্যে যেন নতুন যুগের সূচনা ঘটে, ফুটে ওঠে আশার আলো। 12 দাগে আছে দেখো স্টুডেন্টস, তোমার দেখা একটি গ্রামের কথা ডায়েরিতে লেখো। গ্রামটি কোথায়, সেখানে কোন কোন জীবিকার কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন সুবিধা অসুবিধার কথা লেখো। গ্রামটির উন্নতি সাধনে যদি তোমার কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সে কথা লিখবে। তো স্টুডেন্টস, এটা তোমরা নিজেদের মতো করে লিখবে। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের জন্য আরও কি কি টপিকে ভিডিও ছাড়বো সেটা একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশনটাকেও অলে প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।